সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আমি আজকে তোমাদের অনার্স 4th বর্ষের একটি ক্লাস নিব। আমার কোর্সটা হবে হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা চ্যাপ্টার 7টা আজকে পড়বো। চ্যাপ্টার 7টা হচ্ছে আমাদের বায়োগ্যাস টেকনোলজি। তাহলে আসো 4th বর্ষের ছাত্রছাত্রীরা, আমরা আজকে আমাদের যেই বায়োটেকনোলজি চ্যাপ্টার 7 বায়োগ্যাস টেকনোলজিটা আমরা আজকে পড়বো। দেখো, বায়োগ্যাস টেকনোলজি, এই বায়োগ্যাস টেকনোলজি ক্লাসটা শুরু করার আগে আসলে আমাদেরকে একটু জানতে হবে যে জ্বালানিটা কী বা ফুয়েল জিনিসটা কী। দেখো, আসলে ফুয়েলটা হচ্ছে যে সকল পদার্থ থেকে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া, মানে কিছু পদার্থ সেখান থেকে আমরা কী করবো, একটা নিয়ন্ত্রিত উপায়ে রাসায়নিক বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা প্রচুর পরিমাণে কী করবো, তাপশক্তি উৎপন্ন করব। বা যে সকল পদার্থ থেকে শক্তিটা উৎপন্ন হয় সেগুলোকে বলা হবে জ্বালানি বা ফুয়েল। তার মানে কি, মানে কিছু একটা পদার্থ, সেই সকল পদার্থ যে সকল পদার্থ থেকে আমরা কী করবো, রাসায়নিক বিক্রিয়া বা নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা কী হবে, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, সেই পদার্থগুলোই হচ্ছে আসলে উৎপন্ন, তাদেরকে আমরা কী বলবো, জ্বালানি বা ফুয়েল বলবো। দেখো, এখন এই যে জ্বালানি, এটা আবার বেশ কয়েকটা প্রকারভেদ আছে। যেমন কঠিন জ্বালানি, যেমন কাঠ একটা কঠিন জ্বালানি। তারপর হচ্ছে যেমন কাঠকে যদি আমরা পোড়াই তাহলে কী হয়, প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। তারপর হচ্ছে কয়লা, পিট, এগুলো হচ্ছে কঠিন জ্বালানি। তাহলে এটা হচ্ছে এক ধরনের জ্বালানি শ্রেণীবিভাগ। এরপরে দেখো তরল জ্বালানি, যেমন আমাদের গাড়িগুলো যেমন চলে, ডিজেলে চলে, পেট্রোলে চলে। তারপর হচ্ছে কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলোকে বলা হয় তরল জ্বালানি। এরপর দেখো গ্যাসীয় জ্বালানির মধ্যে রয়েছে বায়োগ্যাস, এটা গ্যাসিয়াস শক্তি একটা। তারপর হচ্ছে সিএনজি, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, আর একটা হচ্ছে এলপিজি, লিকুইফিল্ড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের তাহলে জ্বালানি আমরা বুঝলাম। যে সকল পদার্থ কী হবে, যেখান থেকে কী হবে, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, সেটাই হচ্ছে জ্বালানি। আর এরা 3 প্রকার: কঠিন, তরল, আর একটা হচ্ছে গ্যাসীয় জ্বালানি। এখন দেখো, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বায়োগ্যাস টেকনোলজি। তা বায়োগ্যাসটা পড়ছে আসলে গ্যাসীয় জ্বালানির মধ্যে। তাহলে এখন আমরা যাই যে বায়োগ্যাসটা কী। তাহলে এখন আমরা দেখব বায়োগ্যাস কাকে বলে। বায়োগ্যাসটা হচ্ছে যে কোনো পচনশীল পদার্থ, যেমন গোবর, হাঁস মুরগির বীজটা, মলমূত্র, আবর্জনা, লতাপাতা, গৃহস্থালীয় বর্জ্য ইত্যাদি, এগুলো সবই কি পচনশীল বস্তু। এই পচনশীল পদার্থগুলো বাতাসের অনুপস্থিতিতে বিশেষভাবে পচে যায়। পচার ফলে এক ধরনের কী করে, বর্ণহীন গ্যাস উৎপন্ন করে, তাকে কি বলা হয়, বায়োগ্যাস বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো পচনশীল একটা পদার্থ, সেটা বায়ুর অনুপস্থিতিতে পচে যাবে, পচে গিয়ে একটা বর্ণহীন যে গ্যাসটা তৈরি করবে, সেই বর্ণহীন গ্যাসটাকে আমরা বলবো বায়োগ্যাস। আর এই যে বায়োগ্যাস, এই বায়োগ্যাসের দেখো 60 থেকে 70 ভাগই হচ্ছে কি মিথেন। যেহেতু এর 60 থেকে 70 ভাগই মিথেন, তাই এটাকে কী করা হয়, জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করা যায়। তাহলে বায়োগ্যাস কি দেখলাম। আচ্ছা, এরপরে দেখো, প্রায় পরীক্ষা তোমাকে বলতে পারে যে বায়োগ্যাস বলতে কি বুঝো। তাহলে আমরা এটা বলবো বায়োগ্যাসটা কি। আচ্ছা, এখন দেখো, এই যে একটা বায়োগ্যাস আমরা যে স্থাপন করব, এটা তো একটা গ্যাসীয় জ্বালানি। এখন এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য আমাদের কিছু শর্ত আছে, যে আমাদের কিছু চিন্তা করে কি করতে হয়, এই বায়োগ্যাসটাকে স্থাপন করতে হয়। যেমন ধরো যে কী কী শর্ত আছে। যেমন একে আছে, আমরা যে স্থানে বায়োগ্যাস প্ল্যান্টটা নির্মাণ করব, বায়োগ্যাসটা যেহেতু আমাদেরকে স্থাপন করতে হলে অবশ্যই একটা জায়গা লাগবে, এবং আমরা এমনই একটা জায়গাটাকে কি করব, নির্মাণ করা হবে বায়োগ্যাসটা, সেই জায়গাতে আমরা নির্মাণ করবো যেখানে কি হয়, দুর্ঘটনামুক্ত হতে হবে। মানে এমন একটা প্লেস নিব যে প্লেসটা সেফ থাকবে। এমন কোনো আমরা নিব না, প্লেস নিব না যেখানে দুর্ঘটনা ঘটার কোনো কী থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে। তাহলে প্রথম কথাই হচ্ছে, যে স্থানে বায়োগ্যাস প্ল্যান্টটা নির্মাণ করা হবে তা অবশ্যই দুর্ঘটনামুক্ত হতে হবে। আচ্ছা, এরপরে দেখো,
বায়োগ্যাসটা দিয়ে আমরা কী করব, মানে এটা যেহেতু একটা আমাদের রান্নাবান্না করা হচ্ছে, সেই জন্য এই রান্নাঘরের কাছেই কী করা উচিত, এটাকে স্থাপন করা উচিত। আচ্ছা, যেমন আসলে আমরা একটু পরেই দেখবো যে আসলে বায়োগ্যাসের ব্যবহারগুলো কী কী। তো বায়োগ্যাসের অন্যতম একটা ব্যবহার আসলে এটা রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। যেহেতু রান্নাবান্নার কাজে এটা ব্যবহার করব, সেই জন্য এটাকে আমাদের উচিত হবে যে রান্নাঘরের কাছে কী করা, এটাকে স্থাপন করা উচিত হবে। আচ্ছা, তাহলে এটা আরেকটা শর্ত। এরপরে দেখো 3, আমরা আসলে এমন জায়গায় নির্বাচন করব যাতে বৃষ্টি হলে প্ল্যান্টটি ডুবে না যায়, এমন স্থান আমাদেরকে নির্বাচন করতে হবে। যে আমরা একটা জায়গা নিলাম, বায়োগ্যাস স্থাপন করলাম, কিন্তু জায়গাটা হয়ে গেলে নিচু, যে একটু পানি হলেই, বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, পানি জমে গেলে আমাদের আসলে বায়োগ্যাস প্ল্যান্টটার কাজ হবে না, এটা নষ্ট হয়ে যেতে পারে, আমরা এখান থেকে ঠিকমতো গ্যাস পাবো না। তাহলে আমরা প্রথমে কি বললাম যে এমন একটা প্লেস নির্বাচন করতে হবে। শর্ত হচ্ছে এমন প্লেস নির্বাচন করা যেখানে দুর্ঘটনা কি থাকে, ঘটার আশঙ্কা থাকে না, দুর্ঘটনা মুক্ত হয়। আর রান্নাঘরের কাছাকাছি আমরা কি করব, এটাকে স্থাপন করব। আর এমন প্লেস নিব যাতে একটু প্লেসটা একটু উঁচু হয়, মানে নিচু প্লেস আমরা নিব না। নিচু প্লেস নিলে কী হবে, বৃষ্টির পানিতে প্ল্যান্টটা কী হয়ে যায়, ডুবে যেতে পারে। তো এরকম স্থান কী করা যাবে না, নিচু প্লেস নির্বাচন করা যাবে না। এরপরে দেখো 4 নম্বরটা, বায়োগ্যাস প্ল্যান্টের আশেপাশে যাতে বড় ধরনের গাছ না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। এখন আমরা যে জায়গাটা প্ল্যান স্থাপন করব সেটার আশপাশে আসলে বড় কোনো গাছ রাখবো না, মানে সেটা আমরা দেখবো যে এমন জায়গা দেখতে হবে যে এটা আশপাশে বড় গাছ কোনো থাকে না। কারণ যদি কোনো একটা বড় গাছ থাকে, আসলে সেই গাছের শিকড়টা কী করতে পারে, বায়োগ্যাস প্ল্যান্টের দেয়ালে ফাটল সৃষ্টি করতে পারে। আর ফাটল সৃষ্টি করে কী করতে পারে, বিপদ ঘটাতে পারে। কারণ যদি প্ল্যান্টের ফাটল সৃষ্টি হয় তাহলে কী করবে, গ্যাসটা লিকেজ করবে, আর সেই ফলে যে কোনো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এমন প্ল্যান্ট, সেই প্ল্যান্টের আশপাশে বড় গাছ আমরা যাতে না থাকে সেদিকে আমরা একটু খেয়াল করে কী করবো, প্ল্যান্টটাকে স্থাপন করব, যাতে সে কোনো মতে কী হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে দেখো আমাদের আরেকটা শর্ত হচ্ছে, বায়োগ্যাস প্ল্যান্ট যদি আমাদের চালু রাখতে হয় তাহলে প্রয়োজনীয় কাঁচামালের কী করতে হবে, সরবরাহটাকে নিশ্চিত করতে হবে। যেহেতু আমাদের এই পচনশীল যে কাঁচামালগুলো আছে এইটার মাধ্যমেই তো আমাদের গ্যাসটা তৈরি হবে। যেহেতু এই কাঁচামালের মাধ্যমে গ্যাস তৈরি হবে, সেহেতু পর্যাপ্ত পরিমাণ আমাদের কাঁচামালের সরবরাহ কী করতে হবে, নিশ্চিত করতে হবে। যদি আমরা কাঁচামাল দিতে না পারি তাহলে আমাদের গ্যাসও কী হবে না, তৈরি হবে না, আমাদের ক্ষতিগ্রস্ত হবে গ্যাসটা। আচ্ছা, তাহলে দেখো কি বলেছে, বায়োগ্যাসের প্রধান উপাদানই হচ্ছে গোবর ও হাঁস মুরগির কি বীজটা। আমরা জানি যে এটা হচ্ছে তার প্রধান কাঁচামাল, যে গোবর আর একটা হচ্ছে হাঁস মুরগির বীজটা। সেই জন্য বায়োগ্যাস প্ল্যান্টের যদি মালিকের গরু বা মহিষের কী থাকে, খামার থাকে, বা হাঁস মুরগির যদি ফার্ম থাকে, তাহলে তার এই কাঁচামাল সরবরাহটা কী হয়, অনেক নিশ্চিত হয়। দেখা গেল কারো একটা গরুর ফার্ম আছে, ফলে অনেকগুলো গরু, এখান থেকে সে প্রচুর গোবর পাবে। বা হাঁস মুরগির ফার্ম আছে, তাহলে এখান থেকে সে প্রচুর পরিমাণে বীজটা পাবে। দ্যাট মিনস বায়োগ্যাসের কাঁচামালের কী হবে না, অভাব হবে না। তাহলে এইগুলো আসলে আমাদের শর্ত ছিল, যে এই প্রয়োজনীয় শর্ত। দুর্ঘটনামুক্ত জায়গা হতে হবে, রান্নাঘরের কাছাকাছি, নিচু জায়গা আমরা নির্বাচন করতে পারবো না, তাহলে ডুবে যেতে পারে। বড় কোনো গাছ থাকবে না, বড় গাছ যদি থাকে তাহলে এর শিকড়টা আমাদের দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আরেকটা কথা বললাম, যেহেতু এর কাঁচামালটা যাতে পর্যাপ্ত থাকে, সেই জন্য আমাদের যারা বায়োগ্যাসটা করবে তাদের যদি একটা ফার্ম থাকে তাহলে খুবই আমাদের এটা ভালো হয়, তাহলে পর্যাপ্ত সরবরাহটা কী থাকে, নিশ্চিত থাকে। তাহলে এই হচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের স্থাপন করার প্রয়োজনীয় শর্তাবলী। এখন আসো যে এই যে একটা বায়োগ্যাস, এই বায়োগ্যাসের আমরা মডেলটা শিখব, যে একটা বায়োগ্যাস প্ল্যান্ট আমরা কীভাবে তৈরি করা যায়। দেখো, বায়োগ্যাস উৎপাদনের জন্য সারা বিশ্বে আসলে 2টা মডেল চালু রয়েছে। একটা মডেল হচ্ছে স্থির ডোম মডেল, আর একটা হচ্ছে ভাসমান ডোম মডেল। তাহলে আমরা জানলাম যে বায়োগ্যাসের মডেল 2টা, একটা স্থির ডোম মডেল আর একটা হচ্ছে ভাসমান ডোম মডেল। এখন আসো আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে স্থির ডোম মডেল। এই যে স্থির ডোম মডেল, এটাকে বলা হয় ফিক্সড ডোম বায়োগ্যাস প্ল্যান্ট। তাহলে এই ফিক্সড ডোম মডেল যেটা আমরা দেখবো, যে এই যে আমাদের পরীক্ষায় বলতে পারে যে একটি বায়োগ্যাস মডেলের বর্ণনা দাও, সেক্ষেত্রে আমরা এই যে স্থির ডোম মডেলটার একটা চিত্রসহ বর্ণনা দিব, বা সরাসরি বলে দিতে পারে যে স্থির ডোম মডেলের বর্ণনা লিখো। তাহলে দেখো, এই যে স্থির ডোম মডেল, এই স্থির ডোম মডেলের আবার প্রধানত 3টা অংশ থাকে। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে টোটাল বায়োগ্যাস মডেল হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্থির ডোম মডেল,
আরেকটা হচ্ছে ভাসমান ডোম মডেল। এখন আমরা বিস্তারিত করবো স্থির ডোম মডেলে। আর এই স্থির ডোম মডেলেরই আবার কয়টা অংশ রয়েছে? প্রধান 3টা অংশ। এক হচ্ছে ডাইজেস্টার, 2 হচ্ছে ইনলেট ট্যাঙ্ক, আর 3 হচ্ছে আউটলেট চেম্বার। তাহলে দেখো প্রথমে যে অংশটা সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টার। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, সুন্দর একটা ছবি। তাহলে প্রথমে এই যে ডাইজেস্টারটা কি? দেখো ডাইজেস্টার হলো একটি কুয়া বিশেষ। দেখো এই যে ছবিটা, দেখো এই ছবিটাতে এই যে বিশাল বড় একটা অংশ হচ্ছে মাঝখানে যে অংশটা, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, তাহলে কুয়ার মতো যে অংশটা, এটাকে আসলে কি বলা হয়? ডাইজেস্টার। দেখো এই যে এখানে দেওয়াই আছে এই যে ডাইজেস্টার অ্যারো দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইজেস্টার কি? এটা একটা কুয়া বিশেষ, এটা কুয়ার মতো অংশ যেটা, সেটা হচ্ছে ডাইজেস্টার। আর এই যে ডাইজেস্টার বা এই কুয়ার মতো যে অংশ, এই কুয়ার তলদেশটা অর্ধগোলাকৃতি হয়। দেখো ছবি দেখে আমরা বুঝতে পারছি এই বিশাল অংশটা হচ্ছে ডাইজেস্টার, এটা হচ্ছে কুয়ার মতো। আর তার নিচে দেখো এই তলদেশটা হচ্ছে অর্ধকৃতির, হ্যাঁ এটা হচ্ছে অর্ধগোলাকৃতির। তাহলে ডাইজেস্টারের নিচে বা কুয়ার নিচে কি থাকবে? অর্ধগোলাকৃতি থাকবে। আচ্ছা, আর কুয়ার তলদেশে মানে এই যে অর্ধগোলাকৃতির যে অংশটা, এই তলদেশে পুরো ইট বিছিয়ে দিব আমরা, পুরো ইট বিছিয়ে দিয়ে তার উপর কী করবো? ঢালাই করে দিব। আচ্ছা, তারপর আবার কি করব? কুয়ার চারপাশে দেখো, তাহলে প্রথমে তো আমরা এই যে কুয়ার মতো যে অংশ, ওটা কি ডাইজেস্টার বলছি, এবং বলছি যে এটা কুয়াটার নিচে আসলে আমরা ছবিতেই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অর্ধ গোলাকৃতির, এবং এই অর্ধ গোলাকৃতির অংশটাকে আমরা কী করলাম? ইট বিছিয়ে দিলাম। ইট বিছিয়ে দিয়ে কী করবো? এটার উপরে একেবারে ঢালাই করে দেবো। আচ্ছা, সেটা তো নিচে তো ঢালাই করলাম, সেই সাথে আমরা কী করবো? এই কুয়ার চারদিকে ইটের দেয়াল দিতে হবে। এই যে দেখো এই যে চারদিকে, হ্যাঁ এই একেবারে চারদিকে কিসের দেওয়াল আছে? এই যে ইটের কালার দেখো, এই কালার দেখে বুঝতে পারছি চারপাশে আমাদের ইটের দেয়াল কী করতে হবে? দিতে হবে। তাহলে নিচে হচ্ছে আমরা অর্ধ গোলাকৃতির অংশে ঢালাই দিলাম, আবার পাশেও আমরা কী করলাম? দেয়াল তুলে দিলাম। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে পাশের যে দেয়াল, এই দেয়ালে একটা পাইপ বসানো হয়েছে। দেখো ছবিতে একটা পাইপ দেখানো যাচ্ছে, এই পাইপটা হচ্ছে ইনলেট পাইপ। এই ইনলেট পাইপটা বসানোর জন্য কী করতে হবে? আমাদেরকে গাঁথনিটা খোলা রাখতে হবে। একেবারে যদি আমরা পুরো ইনলেট পাইপ বসাতে না দিই, তাহলে আমাদের আসলে এই চেম্বারটা আসলে হবে না, আমাদের এই প্ল্যানটা হবে না। তাহলে প্ল্যান্টের মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টার, নিচে গাঁথনি দিলাম, পাশেও গাঁথনি দিব। তবে আমরা ইনলেট ট্যাঙ্ক যেটা, ইনলেট ট্যাঙ্ক বসানোর জন্য কি করব? কিছু জায়গা খালি রাখবো। তাহলে আশা করি ডাইজেস্টারটা আমরা এতটুকু বুঝতে পেরেছি। এছাড়াও দেখো আমাদের ডাইজেস্টার গেল আমাদের, এরপরে ইনলেট ট্যাঙ্ক। দেখো ছবিতে এই যে দেওয়া আছে এই যে ইনলেট, হ্যাঁ ইনলেট ট্যাঙ্ক একটা অ্যারো দিয়ে দেওয়া আছে যে এখান দিয়ে আমরা কী করছি? কাঁচামাল দিচ্ছি। তাহলে দেখো ইনলেট পাইপের মাধ্যমে কাঁচামাল ডাইজেস্টারে নেওয়া হয়। এই ইনলেট পাইপটা দিয়ে আমরা কী করবো? কাঁচামালগুলোকে কোথায় নিয়ে যাব? এই ডাইজেস্টারে নিয়ে যাব। আচ্ছা, আর কাঁচামালটা কি? কাঁচামাল হচ্ছে গোবর এবং পানি। দেখো যদি গোবর পানি হিসেবে আমরা কী করি? কাঁচামাল দিই, তাহলে আমাদেরকে কী করতে হবে? 1:1 অনুপাতে দিতে হবে। তুমি গোবর যা দিবা, পানিও কী দিবা? তাই দিবা। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা কাঁচামাল হিসেবে কী দিই? এই ইনলেট ট্যাঙ্ক দিয়ে হাঁস মুরগির বীজটা আর পানি দিই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 1:3 অনুপাতে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনলেট ট্যাঙ্কটা হচ্ছে এই এমন একটা ট্যাঙ্ক যেটার মাধ্যমে ইনলেট পাইপের মাধ্যমে আমরা কাঁচামালটা কোথায় নিয়ে যাব? ডাইজেস্টারে নিয়ে যাব। আর গোবর পানি দিলেই হবে 1:1, আর হাঁস মুরগির বীজটার পানি দিতে হবে 1:3। আর দেখো এই যে ইনলেট পাইপ, এই পাইপটা হবে 15 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে এটার ব্যাসটা কতটুকু হবে? পাইপটার ব্যাস হবে 15 সেন্টিমিটার। এবং আমরা কি করব? এটাকে দেয়ালটার সাথে 30 ডিগ্রি কোণ করে কী করবো? বসাই দিই। তাহলে আমাদের কী হবে? কাঁচামালটা প্রবেশের সুবিধা হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনলেট। ফার্স্টে ছিল কি? ডাইজেস্টার, মাঝখানে কুয়ার মতো, তারপরে ইনলেট পাইপ দিলাম। এরপরে আমাদের কি থাকবে? একটা আউটলেট চেম্বার থাকবে। দেখো ইনলেট পাইপ যেদিকে, তার ঠিক অন্য পাশে, হ্যাঁ আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা চেম্বার আছে, যেটাকে বলা হয় আউটলেট চেম্বার। তাহলে কুয়ার অপর দিকে একটি আউটলেট পাইপ যুক্ত করা হয়, এদিকে আরেকটা আউটলেট পাইপ যুক্ত করা হয়, যা দিয়ে কী হয়? রেসিডিউটা বের হয়ে আসে, মানে অবশিষ্ট যে অংশগুলো এগুলো কী করে? বের হয়ে আসে। সেটাই হচ্ছে আমাদের আউটলেট চেম্বার। তাহলে কয়টা অংশ থাকলে? আমরা 3টা অংশ দেখেছি। মাঝখানে হচ্ছে কুয়ার মতো যেটা, সেটা হচ্ছে ডাইজেস্টার। আচ্ছা, তারপরে কি দেখেছিলাম? আমাদের ইনলেট পাইপ, কারণ ওইখান থেকে কী দিয়েছিলাম আমরা? কাঁচামাল। আর এই লাস্ট যেটা 3 নম্বর দেখলাম কি? আউটলেট চেম্বার, যেখান দিয়ে আমাদের কী হবে? অবশিষ্টাংশ বা রেসিডিউটা কী করবে? বের হয়ে আসবে। তাহলে এই টোটাল ছিল আমাদের গঠন। স্থির ডোম মডেলের গঠন 3টা: ডাইজেস্টার, ইনলেট ট্যাঙ্ক, আর একটা হচ্ছে আউটলেট চেম্বার।
তোমরা ছবিটা শিখবে এবং ছবিটা শিখে আমরা কি করবো, এটা চিহ্নিত অংশ দিয়ে দিব। আর যদি তোমরা দেখো এই যে মাঝখানে যে আমাদের ডাইজেস্টার, এই ডাইজেস্টারে কি হচ্ছে, গ্যাস তৈরি হচ্ছে। দেখো এই যে এখানে, হ্যাঁ এখানে যেটা একটু হালকা নীল কালারের যেটা গ্যাসটা তৈরি হচ্ছে, এবং এই গ্যাসের উপরে কি আছে, একটা পাইপ দেওয়া আছে। এই পাইপটা দিয়ে আসলে গ্যাস পাইপটা দিয়ে আমরা কি করি, আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা এই পাইপটার মাধ্যমে কি করি, যদি রান্নাঘরের প্রয়োজন হয় এই পাইপটা রান্নাঘরের সাথে কানেক্টেড থাকে, আমরা কি করি এটার মাধ্যমে গ্যাসটা নিই। তাহলে এই ডাইজেস্টারে গ্যাসটা তৈরি হয়, গ্যাসটা এই পাইপের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় জায়গায় চলে যায়। তাহলে এই হচ্ছে টোটাল 3টা অংশ, মাঝখানে ডাইজেস্টার, তারপর হচ্ছে ইনলেট ট্যাঙ্ক, আর একটা হচ্ছে অবশিষ্ট অংশ বের হওয়ার জন্য আমাদের আউটলেট চেম্বার। আশা করি তোমরা একটা মডেলটা বায়োগ্যাসের যে মডেল স্টিভ ডো মডেলটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো এই যে একটা বায়োগ্যাস প্ল্যান্ট যে আমরা স্থাপন করব, এর কিছু লিমিটেশন আছে। পরীক্ষা তোমাকে বলতে পারে বায়োগ্যাস প্ল্যান্টের ত্রুটি লিখো অথবা তার কিছু সীমাবদ্ধতা লিখো। তাহলে বায়োগ্যাস প্ল্যান্ট তো আমরা স্থাপন করলাম, এখন এর যে সীমাবদ্ধতাগুলো আছে সেটা কি কি আমরা একটু দেখি। দেখো বায়োগ্যাস প্ল্যান্টের সীমাবদ্ধতার প্রথমে কি বলছে, যে আমরা ছবি দেখেছিলাম যে ইনলেট ট্যাঙ্কে আমরা কি করি, কাঁচামাল দিই। যদি ইনলেট ট্যাঙ্কে মাটির দলা, তারপর হচ্ছে বালি, ইট, পাথর বা কাঠের টুকরা প্রবেশ করে, তাহলে ইনলেট পাইপটা কী হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তুমি কাঁচামাল দেওয়ার সময় যদি ভুল করে এখানে মাটির দলা ঢুকে যায়, বালি, ইট ঢুকে যায়, বা কাঠের টুকরা ঢুকে যায়, পাথর ঢুকে যায়, তাহলে তো পাইপ বন্ধ হয়ে যাবে। আর যদি পাইপটা বন্ধ হয়ে যায় তাহলে প্ল্যান্টের কার্যকারিতা কী হবে, এটা থাকবে না। তাহলে এটা আমাদের একটা সীমাবদ্ধতা, যে আমরা কাঁচামাল দেওয়ার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে দেখো কী বলা হয়েছে, সঠিকভাবে গ্যাস উৎপাদনের জন্য জৈব বর্জ্য আর পানির অনুপাত কী করতে হবে, সঠিক রাখতে হবে। দেখো আমরা কিন্তু বলেছিলাম, তোমরা যদি একটু লক্ষ্য করো, যে গোবর পানি দিতে হবে কিন্তু 1:1 অনুপাতে, আর হাঁস মুরগির বীজটা আর পানি যখন আমরা এই পদার্থটা ইউজ করবো তখন দিতে হবে 1:3 অনুপাতে। তাহলে আমাদের এটার মধ্যে একটা কি লিমিটেশনটা কি, আমাদের এই যে অনুপাতটা, এই অনুপাতটা আমাদের কী কী রাখতে হবে, অবশ্যই সঠিক রাখতে হবে। সঠিক রাখলে আমরা কী পাবো, ঠিকমতো গ্যাসটা পাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গ্যাসটা তো আমাদের কাঁচামাল থেকে আসবে, তাহলে আমাদের কী করতে হবে, দেখো বায়োগ্যাস প্ল্যান্ট যদি চালু রাখতে হয় প্রতিদিনই কাঁচামাল সরবরাহ কী করতে হবে, নিশ্চিত করতে হবে। কাঁচামাল যদি কমে যায় তাহলে গ্যাস ঠিকমতো আমাদের উৎপন্ন হবে না। তাহলে এটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশনের প্রথম ছিল কি, তুমি আমরা কি করব, মানে ইনলেট ট্যাঙ্ক দিয়ে যাতে কাঁচামালটা যায়, অন্য কিছু যাতে না যায়, গেলে কিন্তু পাইপ বন্ধ হয়ে যেতে পারে। সেটা একটা দেখেছি যে এটা একটা লিমিটেশন, অন্য কিছু ঢুকলে পাইপ বন্ধ হয়ে আমাদের গ্যাস তৈরি হতে পারবে না। তারপর হচ্ছে জৈব পদার্থ আর ওই যে পানির অনুপাতটা কী রাখতে হবে, সঠিক রাখতে হবে। আর যেহেতু এটা কাঁচামালের মাধ্যমে গ্যাস তৈরি হয়, তাহলে প্রতিদিনই কাঁচামাল সরবরাহটাও কী করতে হবে, নিশ্চিত করতে হয়। তাহলে এটারও একটা মানে লিমিটেশন রয়েছে। আর আছে কি, দেখো ইনলেট ট্যাঙ্কে অনেক সময় কাঁচামালে ভর্তি হয় না। দেখা গেল যে আমরা ইনলেট ট্যাঙ্কে কাঁচামাল আমাদের স্বল্পতা হয়ে গেল, তখন কী করতে হয়, অতিরিক্ত পানি দিতে হয়। এটা একটা সমস্যা। আর প্রক্রিয়া চলাকালীন সময় গ্যাস পাইপে কী হয়, পানি জমে যায়। আমরা কি দেখেছিলাম, পাইপ দেখেছিলাম যে এই ডাইজেস্টারের উপর থেকে গ্যাস যখন জমা হয়, এখানে আমরা একটা গ্যাস লাইনের মাধ্যমে, পাইপ লাইনের মাধ্যমে কী করেছি, গ্যাসটা সরবরাহ করেছিলাম। অনেক সময় দেখা যায় যে এই বায়োগ্যাস প্রক্রিয়া চলাকালীন সময়ে এই গ্যাস পাইপের মধ্যে কী হয়ে যেতে পারে, পানি জমে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পাইপের একমাথা প্ল্যান্ট লাইনে কী করেছিলাম, সরবরাহ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই ছবিটা মনে আছে, এই যে পাইপটা দেখো, এই পাইপের একটা মাথা কোথায় ছিল, এই যে প্ল্যান্টের মধ্যে ছিল, ঠিক আছে। তাহলে পাইপের এক মাথা প্ল্যান্টের সরবরাহ লাইনে ছিল, প্ল্যান্টে যে এখান থেকে আমাদের গ্যাস তৈরি হচ্ছিল সেই সরবরাহ লাইনে ছিল একটা মাথা, আর অন্য মাথা ছিল কোথায়, চুলা, তারপর হচ্ছে হ্যাজাক, জেনারেটর প্রভৃতির সাথে কী করতে হয়, অতি সতর্কতার সাথে যুক্ত করতে হয়। তার মানে পাইপ তো দুইটা মাথা, একটা মাথা আমরা প্ল্যান্টের সাথে যুক্ত করব, আর আরেকটা মাথা আমরা যে জায়গাটা যেই কাজে আমরা ইউজ করতে যাচ্ছি, যদি রান্নাঘরে ইউজ করতে চাই সেই রান্নাঘরের চুলার সাথে বা হ্যাজাক লাইটের সাথে বা জেনারেটরের সাথে কী করতে হবে, সতর্কতার সাথে যুক্ত করতে হবে। তা না হলে কী হবে, আমাদের গ্যাসটা অপচয় হতে পারে, গ্যাস লিকেজ হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের বিপদে ঘটে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, যে এই বায়োগ্যাস প্ল্যান্টের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা বা আমাদের লিমিটেশন এটা। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে আসলে এই যে বায়োগ্যাস আমরা প্ল্যান্টকে বসালাম, তারপর হচ্ছে এই প্ল্যান্ট বসে আসলে আমরা বায়োগ্যাস থেকে কী সুবিধা পেলাম। দেখো সুবিধা, দেখো বায়োগ্যাসটা কী লাভ হতে পারে আমাদের। দেখো যে প্রাকৃতিক গ্যাসের অণু, আমরা প্রথমে বলেছিলাম যে বায়োগ্যাসে কী থাকে, 60 থেকে 70% কী থাকে, মিথেন থাকে। তাহলে এই প্রাকৃতিক গ্যাসের অনুরূপভাবে এই বায়োগ্যাস দিয়ে আমরা, মানে আমাদের যে ন্যাচারাল গ্যাসটা, এই ন্যাচারাল গ্যাসের ভাবে আমরা কী করতে পারি, এই বায়োগ্যাসটা দিয়ে কী করতে পারি, রান্না করতে পারি। তাহলে রান্না করার জন্য যেখানে গ্যাসের লাইন যায়নি আমাদের, সেই ক্ষেত্রে আমাদের কী করা যায়, এই বায়োগ্যাস প্ল্যান্টটা আমরা ইউজ করে রান্না করতে পারি। আচ্ছা, তারপর দেখো মেন্টল জেলে
আমরা হ্যাজাক লাইটের মতো কি পেতে পারি, আলো পেতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে বায়োগ্যাস দিয়ে কি করতে পারি, জেনারেটরের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে বায়োগ্যাসের মাধ্যমে জেনারেটর চালিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করলাম, আর সেটা দিয়ে আমরা ফ্যান চালাতে পারি, রেডিও চালাতে পারি, টেলিভিশন কি করতে পারি, চালাতে পারি। তাহলে শুধু রান্নাও না, আমরা বিদ্যুৎও পেতে পারি, আর সেটা দিয়ে রেডিও টেলিভিশন চালাতে পারছি। এছাড়া দেখো পাম্পের সাহায্যে আমরা জমিতে কি করতে পারি, সেচ প্রদান করতে পারি। এমনকি বায়োগ্যাস দিয়ে আমরা গাড়ি পর্যন্ত কি করতে পারি, এই গ্যাস দিয়ে দেখো গাড়ি চালানো যায়। তাহলে এগুলো হচ্ছে বায়োগ্যাসের একটা সুবিধা, অনেকগুলো সুবিধা আছে। আচ্ছা, এখন দেখো আমরা যখন বায়োগ্যাসের আমরা প্ল্যান্টে দেখেছিলাম যে ইনলেট ট্যাঙ্ক, মাঝখানে ছিল ডাইজেস্টার, আর একটা ছিল কি আউটলেট চেম্বার। ওই আউটলেট চেম্বার দিয়ে কী বেরিয়ে আসছিল, আমরা রেসিডিউটা বের করে নিয়ে আসছিলাম। এখন এই রেসিডিউটা আমরা তো মাঝখানে যে গ্যাসটা তৈরি হলো, গ্যাসটা ছাড়াও যে অবশিষ্ট অংশ, এই রেসিডিউরও কিন্তু কী হয়, কোনো না কোনো ব্যবহার আছে। দেখো তাহলে বায়োগ্যাসের রেসিডিউর ব্যবহারগুলো কী কী। দেখো উন্নত মানের জৈব সার হিসেবে কী করতে পারি, আমরা এই রেসিডিউটাকে কী করতে পারি, ব্যবহার করতে পারি। যে আমাদের যে অবশিষ্ট যে অংশ থাকে, সেই অবশিষ্ট অংশেরও কি আছে, কাজ আছে। সেই কাজটা কি, জৈব সার হিসেবে ব্যবহার করে। এরপরে মাশরুম যে চাষ করা হয়, ওই মাশরুম চাষের পুষ্টির উৎস হিসেবেও কী করা যায়, এটাকে ব্যবহার করা যায়। মানে জমিতে আমরা মাশরুম চাষের জন্য এটা আমরা জমিতে ইউজ করতে পারি। তারপর হচ্ছে মাছের খাদ্য হিসেবে রেসিডিউকেও ব্যবহার করা যায়। তারপর হচ্ছে মুক্তা চাষও আমরা কী করতে পারি, রেসিডিউ ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে কাঁচামাল দিলাম, কাঁচামাল দেওয়ার পরে গ্যাসটা তৈরি হলো, ওটা তো রান্নাবান্নার কাজে করলাম, বিদ্যুৎও তৈরি করা যায়। এছাড়াও যে অবশিষ্ট অংশ, যে রেসিডিউটা, সেই রেসিডিউটাকেও কী করতে পারি, আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। তাহলে বায়োগ্যাসের রেসিডিউর ব্যবহারটা আমরা দেখব। এখন আসো, এই যে আমরা দেখেছিলাম যে দুইটা মডেল রয়েছে, একটা হচ্ছে স্থির ডোম মডেল, আর একটা হচ্ছে কি ভাসমান ডোম মডেল। পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা খুব বেশি আসে যে স্থির ডোম মডেল ও ভাসমান ডোম মডেলের মধ্যে পার্থক্য লিখো। এটা আমাদের 5 মার্কসের একটা কোশ্চেনে এটা চলে আসতে পারে। আমরা কিন্তু দুইটা মডেল দেখেছিলাম, স্থির ডোম আর এটা হচ্ছে ভাসমান ডোম। এবং আমরা মডেলের যে বর্ণনা শিখেছি সেটা হচ্ছে স্থির ডোম মডেলের কিন্তু কী করেছি, চিত্র সহ বর্ণনা করেছি। এখন আমরা এই দুটা পার্থক্য দেখব যে আসলে স্থির ডোম মডেলটার কী সমস্যা, মানে কী, আর ভাসমান ডোম মডেল, এই দুটা পার্থক্য দেখো। তাহলে প্রথমেই দেখো স্থির ডোম মডেল। এই যে স্থির ডোম মডেল, এটা তৈরির ক্ষেত্রে কোনোরূপ ধাতব পদার্থের প্রয়োজন পড়ে না। তোমরা যদি দেখো আমরা যে ছবিটা দেখেছিলাম, একটু আমরা ফিরে যাই, দেখো এই যে আমাদের স্থির ডোম মডেল, হ্যাঁ, এই যে ফিক্সড ডোম বায়োগ্যাস প্ল্যান্ট, এই ফিক্সড ডোম বায়োগ্যাস প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধাতব পদার্থ ইউজ করি নাই, কোনো রড কিন্তু আমরা দিইনি, আমরা এখানে জাস্ট করেছি নিচে ঢালাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই স্থির ডোম মডেলে তৈরির ক্ষেত্রে কোনোরূপ ধাতব পদার্থের প্রয়োজন পড়ে না। কিন্তু ভাসমান ডোম মডেল দেখো, ভাসমান ডোম মডেল তৈরির ক্ষেত্রে ধাতব পদার্থের দরকার হয়। তাই স্থির ডোম মডেলে কী লাগতেছে না, কোনো ধাতব পদার্থ লাগে না, কিন্তু ভাসমান ডোম মডেলে আমাদের কী হবে, ধাতব পদার্থের দরকার হয়। এখন আসো স্থির ডোম মডেল পয়েন্টস কী বলেছে, যে এই স্থির ডোম মডেলটা এটা তৈরিকরণে তুলনামূলকভাবে কম খরচ হয়। এখন খরচটা কেন কম হয়, দেখো আগেই আমরা কিন্তু বলেছি যে এখানে কোনো ধাতব পদার্থের দরকার হয় না। ধাতব পদার্থের যেহেতু দামটা অনেক বেশি, সেই জন্য আমাদের খরচ বেশি পড়বে। আর এই যে স্থির ডোম মডেলে যেহেতু ধাতব পদার্থের কোনো প্রয়োজন পড়তেছে না, তাহলে এই জায়গাটাতে কী হবে, খরচটা কী হয়ে যায়, কমে যায়। ধাতুর তো দাম বেশি, আর এইখানে স্থির ডোম মডেলে কোনো ধাতু লাগছে না, যেহেতু স্থির ডোম মডেলে ধাতবের প্রয়োজন পড়ে না, তাহলে এর খরচটাও কী হয়ে যায়, কমে যায়, তুলনামূলকভাবে কম খরচ হয়। আর ফলে বেশি জনগণ এতে কী হতে পারে, সম্পৃক্ত হতে পারে। কারণ যাদের আয়ের সীমাটা অনেক কম, যারা গরিব মানুষ, তারাও কী করতে পারে, তারা তো তাদের যে এই ক্রয় ক্ষমতার মধ্যেও কী থাকে, এই মডেলটা থাকতে পারে। যেহেতু খরচ কম, তার মানে এটা সবাই কী করতে পারে, ইউজ করতে পারে। তাহলে এই স্থির ডোম মডেলের খরচ কম, যেহেতু ধাতু লাগে না, সেই জন্য খরচটা কম হয়, এবং সেই জন্য এই স্থির ডোম মডেলটা আসলে বেশি পরিমাণে জনগণ কী হতে পারে, এটাতে সম্পৃক্ত হতে পারে। এরপরে দেখো ভাসমান ডোম মডেল। ভাসমান ডোম মডেলে তো আমরা বলেছি যে ধাতব পদার্থের কী হয়, দরকার হয়। যেহেতু এইখানে ধাতব পদার্থের কী হয়, প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই ভাসমান ডোম মডেল তৈরিকরণে খরচটা আসলে তুলনামূলকভাবে কী হয়, স্থির ডোম মডেল থেকে বেশি খরচ হয়ে যায়। আর এর ফলে যেহেতু এটার খরচটা অনেক বেশি, সেই জন্য কী হয় না, জনগণ এতে তেমন একটা আকৃষ্ট হয় না। কারণ যেখানে আমাদের কী হবে, সাশ্রয়ী হবে, আমরা তো সেটাই কী করব, ব্যবহার করব। যেহেতু স্থির ডোম মডেলের খরচটা কম হয়, সেই জন্য স্থির ডোম মডেলের প্রতি মানুষ একটু বেশি কী হয়, আকৃষ্ট হয়। আচ্ছা, এরপরে দেখো আরও পার্থক্য দেখো। স্থির ডোম মডেলে যেহেতু আমরা ধাতুটা কী করি না, এখানে ব্যবহৃত হয় না, যেহেতু ধাতু স্থির ডোম মডেলে ব্যবহৃত হয় না, ফলে পরিবেশ দূষণেরও কী থাকে না, এখানে
কোনোরূপ সম্ভাবনা তেমন থাকে না। ধাতু ব্যবহৃত হচ্ছে না, এটার পরিবেশ দূষণও কি হচ্ছে না, স্থির ডোম মডেল হয় না। আর ভাসমান ডোম মডেলে দেখো এতে ধাতু কি হয়, যেহেতু ব্যবহৃত হয় এখানে ধাতুর একটা ক্ষয়ও হয়। আর যেহেতু ধাতুর ক্ষয় হয় সেই জন্য পরিবেশ দূষণের কি থাকে, ভাসমান ডোম মডেলের ক্ষেত্রে একটা সম্ভাবনা বেশি থাকে। তাহলে দেখো পরিবেশগত দিক থেকেও কিন্তু কি মানে তোমার আর্থিকভাবেও স্থির ডোম মডেলটা কি সাশ্রয়ী, ভাসমান ডোম মডেলটা এক্সপেন্সিভ। আবার পরিবেশগত দিক থেকেও কে ভালো, স্থির ডোম মডেলটা ভালো। ভাসমান ডোম মডেলে আমাদের পরিবেশটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো 4 কি বলেছে, এর ক্ষেত্রে ক্ষয়জনিত কারণ গুরুত্বপূর্ণ নয়। যেহেতু স্থির ডোম মডেলে তো আমরা ধাতু দিচ্ছি না, আর ধাতুর ক্ষয়ও তাহলে হচ্ছে না, সেই জন্য স্থির ডোম মডেলে ক্ষয়জনিত কারণটা কি গুরুত্বপূর্ণ নয়। আর ভাসমান ডোম মডেলের ক্ষেত্রে 4 নম্বর পয়েন্টসটা দেখো, এক্ষেত্রে ক্ষয়জনিত কারণ বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু ধাতু ব্যবহার হচ্ছে, ক্ষয় হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, তাহলে এটা মডেলটাও কি, ক্ষয়জনিত কারণটাও কি এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর দেখো লাস্ট পয়েন্টসটা বলেছে কি, স্থির ডোম মডেলের স্থায়িত্বকাল অপেক্ষাকৃত বেশি। যেহেতু এতে ধাতুর কোনো ক্ষয় নাই, সেই ক্ষেত্রে এটার স্থায়িত্বকালটা কী হবে, অনেক বেশি হবে। আর ভাসমান ডোম মডেলের স্থায়িত্বকাল অপেক্ষাকৃত কম। তার মানে কি দেখো, এইসব মানে এই যে দুটো আমরা তুলনা করলাম, এই আলোচনা থেকে কি আমরা বলা যায় না যে ভাসমান ডোম মডেলের তুলনায় স্থির ডোম মডেল অধিক গ্রহণযোগ্য এবং যুগোপযোগী। তার মানে ভাসমান থেকে কি হচ্ছে, এটা তুলনায় স্থির ডোম মডেলটা কি গ্রহণযোগ্য, সাহিত্যকালও বেশি, পরিবেশেরও ক্ষতি কম করে, তাহলে সেই জন্য স্থির ডোম মডেলটাই কি আমাদের অধিক গ্রহণযোগ্য এবং এটা যুগোপযোগী। তাহলে আমরা এই দুটার পার্থক্য আশা করি বুঝতে পেরেছি, যে স্থির ডোম মডেল আর ভাসমান ডোম মডেলের মধ্যে পার্থক্যটা কি। তোমাকে যদি এই যে শেষে যে কথাটা আমি বললাম যে দেখাও যে ভাসমান, বা তোমাকে বললো যে ভাসমান ডোম মডেলের তুলনায় স্থির ডোম মডেল অধিক গ্রহণযোগ্য, আলোচনা করো, তাহলে আমরা আলোচনা করে আমরা এইগুলো বলে আমরা বলবো যে এই কারণে আসলে যেহেতু এটার ক্ষয় নাই, তারপর পরিবেশ দূষণ নাই, খরচটা কম, স্থায়িত্বকাল বেশি, সেই জন্য ভাসমানের চেয়ে স্থির ডোম মডেলটাই কি অধিক গ্রহণযোগ্য। তাহলে আমরা এটা পারবো, আশা করি আমরা এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আসো, এই যে বায়োগ্যাস আমরা যে ব্যবহার করতেছি এর আসলে সামগ্রিক উপকারিতাটা কি। আমরা এর আগে দেখেছি যে বায়োগ্যাসটা আমরা ব্যবহারটা দেখেছি, যে আমরা দেখেছিলাম বায়োগ্যাসের রেসিডুয়াল ব্যবহার এবং বায়োগ্যাসের সুবিধাও দেখেছিলাম, যে বায়োগ্যাসটা আছে কী কী সুবিধা। এবার আমরা দেখবো আসলে একটা সামগ্রিক উপকারিতা, যে এই বায়োগ্যাস ব্যবহার করলে আমাদের টোটাল কি আমাদের উপকার হতে পারে। দেখো বায়োগ্যাসের যদি আমাদের সামগ্রিক যে বায়োগ্যাস ব্যবহারের যে সামগ্রিক যে উপকারিতা, এর মধ্যে প্রথমেই আছে কি পরিবেশ দূষণমুক্তকরণের ভূমিকা। তাহলে এই যে বায়োগ্যাস প্ল্যান্টের উপকারিতার প্রথম উপকারিতাটা কি দেখো, পরিবেশ দূষণমুক্ত করে। এই দূষণমুক্তকরণে তার একটা ভূমিকা রয়েছে। কীরকম ভূমিকা রয়েছে দেখো, বায়োগ্যাসটা আসলে আমরা কী দিয়ে করি, বিভিন্ন বর্জ্যটা আসলে দেখো, বিভিন্ন বর্জ্য পদার্থটা কী করে, পরিবেশটাকে একটা দূষিত করে। বর্জ্য থাকলে এটা কী হবে, এটার পচনের ফলে পরিবেশটা দূষিত হবে। এখন বিভিন্ন বর্জ্য পরিবেশটাকে কী করে, দূষিত করে। আর বায়োগ্যাসের প্রধান কাঁচামালটাই হলো কি বর্জ্য। তাই বর্জ্য থেকে যদি আমরা বায়োগ্যাসটা উৎপাদন করি, তাহলে পরিবেশ কী করবে, দূষণ থেকে কী হবে, রক্ষা পাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বর্জ্য পরিবেশকে দূষিত করে, আর এই বর্জ্যটাকে আমরা কী করছি, বায়োগ্যাস প্ল্যান্টে নিয়ে আসতেছি। যেহেতু এই বর্জ্যটাকে আমরা বায়োগ্যাস প্ল্যান্টে নিয়ে আসতে পারছি, তাহলে পরিবেশটা আর কী হলো না, এই বর্জ্যগুলো তারা দূষিত হলো না, দূষিত না হয় বরঞ্চ আমাদের কী হলো, গ্যাস তৈরি হলো। তাহলে এই বায়োগ্যাস প্ল্যান্ট ইউজ করলে তুমি পরিবেশকে কী করতে পারবে, একটা দূষণ মুক্ত করা যাবে। তাহলে এটা একটা উপকার রয়েছে যে আমরা পরিবেশটা দূষণমুক্ত করতে পারছি, ফলে পরিবেশটা নির্মল থাকছে। তাহলে 1 নম্বর আমরা কি পরিবেশ দূষণমুক্তকরণের ভূমিকা বুঝতে পারলাম। এরপরে দেখো সেকেন্ড আমরা কি বললাম, যে উপকারিতায় রাসায়নিক শক্তির একটা প্রয়োগ রয়েছে। সেটা আবার কীরকম দেখো, বর্জ্য উপকরণ থেকেই তো আসলে কী করছি, গ্যাস তৈরি করছি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এই বর্জ্য উপকরণে সুপ্ত যে রাসায়নিক শক্তিটা আছে, এই শক্তিটাকে কাজে আমরা কী করছি, লাগাতে পারছি। তাহলে এই রাসায়নিক শক্তিরও আমরা কী করলাম, তাহলে একটা প্রয়োগ করলাম। এই বর্জ্যগুলোর মধ্যে যে রাসায়নিক শক্তিটা সুপ্ত রয়েছে সেটাকে আমরা কাজে লাগিয়ে কী করছি, আমরা গ্যাসটাকে তৈরি করছি। তাহলে এখানে রাসায়নিক শক্তির একটা প্রয়োগ হলো। এরপরে দেখো জ্বালানি সংকট মোকাবেলা। দেখো আমাদের প্রাকৃতিক গ্যাস তো আসলে একটা সময় শেষ হয়ে যাবে, তাই না। আমাদের যে মাটির নিচে যে প্রাকৃতিক গ্যাস, আমাদের এটা তো আসলে সীমাবদ্ধতা রয়েছে। আমরা হয়তো বা দেখা গেল 10 বছর 15 বছর পরে এই গ্যাসটা শেষ হয়ে গেল, তখন তো আমাদের জ্বালানি সংকট দেখা দিবে। তাহলে এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের এই বায়োগ্যাসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, যে
এই জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা জ্বালানি সংকটটা কী করতে পারি, মোকাবেলা করতে পারি। আচ্ছা, তাহলে এটা আরেকটা আমাদের উপকারিতা। এরপরে দেখো বায়োগ্যাসটা আসলে সহজলভ্য, সস্তা এবং পরিবেশ বান্ধব। তাহলে এই উপকারিতার কি এখানে দেখো বায়োগ্যাস তেল, তারপর হচ্ছে খনিজ গ্যাস, কয়লার তুলনায় কিন্তু অনেক সাশ্রয়ী জ্বালানি। আমরা যে তেল কিনি, পেট্রোল, তারপর হচ্ছে ডিজেল, অন্যান্য খনিজ গ্যাস, কয়লা, এগুলোর তুলনায় কিন্তু অনেক সস্তা হচ্ছে কি বায়োগ্যাস। তাহলে এটা একটা সহজলভ্য এবং এটা ইজিলি পাওয়াও যাচ্ছে। তুমি বর্জ্য পদার্থ থেকে এটাকে কী করতে পারতেছো, এটাকে আমরা উৎপাদন করতে পারছি। আর এটার খরচটা যেহেতু কম, তার মানে এটা সহজ, সস্তা এবং একটু আগে আমরা দেখেছি এটা পরিবেশ বান্ধব। তাহলে এটা একটা উপকারিতা কি, আমাদের 4 নম্বর উপকারিতা এটা সহজলভ্য, সস্তা এবং পরিবেশ বান্ধব। এরপর দেখো আর্থসামাজিক কর্মকাণ্ডের সৃষ্টি। দেখো বায়োগ্যাস প্রযুক্তিতে অধিকতর আমরা কি করতে পারি, আর্থসামাজিক কর্মকাণ্ড কি করতে পারি, সৃষ্টি করতে পারি এবং বেকারত্ব অনেকটা দূর করা সম্ভব। এই বায়োগ্যাস প্রযুক্তির জন্য দেখো এই প্ল্যান্টটা স্থাপন যদি করতে চাই, তাহলে স্থাপন করার জন্য আমাদের কিছু দক্ষ জনগোষ্ঠী লাগবে। তার মানে এখানে কিছু লোকের আমাদের কর্মসংস্থান তৈরি হবে বায়োগ্যাস প্ল্যান্টটা স্থাপন করার ক্ষেত্রে। আর বায়োগ্যাস প্ল্যান্টটা যখন স্থাপন করা হলো, এই স্থাপন করলে আমরা প্রথমেই বলেছিলাম যে এই বায়োগ্যাস স্থাপন করার জন্য যেহেতু গোবর লাগে, হাঁস মুরগির বিষটা লাগে, সেক্ষেত্রে যদি এই মালিকের একটা বড় খামার থাকে, একটা যদি গরুর খামার থাকে বা মহিষের খামার থাকে, হাঁস মুরগির খামার থাকে, তাহলে কী হয়, ইজিলি আমরা কাঁচামালগুলো পাই। আর এই খামার যদি থাকে তাহলে এখানে কিছু মানুষেরও কী হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। তাহলে কিছু আর্থসামাজিক আসলে কর্মকাণ্ডের সৃষ্টি হতে পারে এই বায়োগ্যাসে প্ল্যান্টের ব্যবহার করার ফলে। এরপরে দেখো কি বলেছে যে বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে, বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে কী হবে, ওই যে আমরা বলেছি কিন্তু যে বায়োগ্যাস বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে কী করতে পারে, সফলভাবে প্রয়োগ করা যায়। এবং এটা যদি তুমি বায়োগ্যাসটাকে আমরা কী করতে পারি, ইউজ করতে পারি, তাহলে কিন্তু বিদ্যুতের উপর কী হয়, চাপটা কম পড়বে। কীভাবে, দেখো বায়োগ্যাস ইউজ করে কিন্তু আমরা জেনারেটর ব্যবহার করতে পারি। জেনারেটর ব্যবহার করে কী করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো বায়োগ্যাসের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে মূল যেই আমাদের যেই বিদ্যুৎ যে প্ল্যান্টটা, ওগুলোর উপরে কী করবে, চাপ কম পড়বে। এবং এই বিদ্যুৎ তৈরি করে আমরা যে আগেও বলেছি রেডিও, টেলিভিশন কী করতে পারি, ফ্যান চালাতে পারি, লাইট জ্বালাতে পারি। তারপর হচ্ছে বায়োগ্যাস ব্যবহার করে আমরা কিন্তু কী করতে পারি, গাড়িও কী করতে পারি, চালাতে পারি। তাহলে বিদ্যুৎ শক্তির একটা বিকল্প হিসেবে এই বায়োগ্যাসটা কী করা যায়, কাজ করা যায়। এরপরে দেখো কৃষি ক্ষেত্রে প্রয়োগ। কৃষিক্ষেত্রে আমরা আবার কীভাবে প্রয়োগ করি, দেখো আমরা কিন্তু বলেছিলাম যে বায়োগ্যাসের মাধ্যমে এই জেনারেটরের সাহায্যে কী করা যায়, পাম্পের সাহায্যে জমিতে কী করা যায়, পানি সেচ দেওয়া যায়। তাহলে আমরা বায়োগ্যাস ইউজ করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করলাম, তৈরি করে আমরা কী করলাম, পাম্পের মাধ্যমে জমিতে পানি দিলাম। ফলে কী হয়, আমাদের কৃষিক্ষেত্রে কী করা যায়, এটা একটা ভালো একটা আমরা এটা একটা ভালো কাজ আমরা করতে পারি। আচ্ছা, এরপরে দেখো রান্নার কাজে আমরা এটাকে কী করতে পারি, কাজে লাগাতে পারি। কারণ আমরা তো রান্নার কাজে, আমাদের দেশে আসলে প্রধানত রান্নার কাজে আমরা ইউজ করছি, যে এটাকে সব জায়গায় যেহেতু গ্যাস যায়নি, তাহলে রান্নার কাজে আমরা ইউজ করে এটাকে আমরা কী করছি, রান্নাবান্না করছি। এবং এই রান্নার কাজে বায়োগ্যাসের ব্যবহারটা কি একদম সময় এবং শ্রম দুইটাই কি সাশ্রয়ী। আচ্ছা, এরপরে দেখো বনভূমি সংরক্ষণে, বনভূমি সংরক্ষণ আবার কীভাবে করা যায় বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে। দেখো যদি বায়োগ্যাস প্ল্যান্ট না হতো তাহলে আমরা কী করতাম, বা ন্যাচারাল গ্যাসও নয়, তাহলে সেক্ষেত্রে আমাদের লাকড়ি দিয়ে রান্না করতে হতো। সেই জন্য আমাদের গাছের ডালপালা কাটতে হতো, কাঠ কাটতে হতো, কাঠ জ্বালানি আমাদেরকে ইউজ করতে হতো। তার মানে আমাদের গাছপালা কী হতো, অনেক কেটে ফেলতে হতো লাকড়ি হিসেবে ইউজ করার জন্য। যেহেতু আমরা বায়োগ্যাস তৈরি করছি, ফলে আমাদের কী করতে হচ্ছে, কাঠ জ্বালানিটা ব্যবহার কী হবে, হ্রাস পাবে। কাঠ জ্বালানি আমাদের প্রয়োজন নেই যেহেতু বায়োগ্যাস প্ল্যান্ট আছে, ফলে আমাদের ইজিলি কী হয়, বনভূমি সংরক্ষণ হয়। তাহলে এই হচ্ছে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টটা ব্যবহার করার একটা উপকারিতা। তাহলে আমরা দেখলাম কী কী, দেখো অনেকগুলো মানে ব্যবহার উপকারিতা দেখেছি। পরিবেশে দূষণমুক্ত করছে, রাসায়নিক শক্তি প্রয়োগ হচ্ছে, তারপর হচ্ছে জ্বালানি সংকট আমাদের কী হচ্ছে, একটা মোকাবেলা করছে, এটা সহজলভ্য, সস্তা, পরিবেশ বান্ধব, আর্থসামাজিক একটা কর্মকাণ্ড কী হচ্ছে, সৃষ্টি হয়ে যাচ্ছে। বিদ্যুৎ শক্তির বিকল্প হিসেবে আসছে। কৃষিক্ষেত্রে এটা একটা প্রয়োগ হচ্ছে, পানি সেচ করতে, আমরা কৃষি প্রধান দেশ, পানি সেচ ক্ষেত্রে আমরা এটাকে বায়োগ্যাসটাকে কাজে লাগাতে পারি, রান্নার কাজে লাগাচ্ছি এবং বনভূমি আমরা সংরক্ষণও করতে পারছি। তাহলে এগুলো হচ্ছে সবই আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের উপকারিতা। এখন দেখো আমরা আসলে আজকে যদি আমরা একটু রিভিউ করি, আসলে আমরা কী কী পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে জ্বালানি কাকে বলে, জ্বালানির প্রকারভেদ, তারপরে পড়েছি আমরা বায়োগ্যাস কাকে বলে, তারপর হচ্ছে একটা বায়োগ্যাস স্থাপন করতে হলে আমাদের আসলে কী কী সীমাবদ্ধতা থাকে, তারপর হচ্ছে একটা বায়োগ্যাস প্ল্যান্ট আমরা দুইটা দেখেছিলাম, একটা ভাসমান, একটা হচ্ছে স্থির ডোম মডেল।
তারপর হচ্ছে স্টিল ডোম মডেলের বিস্তারিত আমরা গঠন শিখেছি চিত্রসহ, যে 3টা অংশ থাকে, ডাইজেস্টার, ইনলেট ট্যাঙ্ক, আরেকটা হচ্ছে আউটলেট চেম্বার থাকে। তারপর আমরা এই স্টিল ডোম মডেল এবং এই ভাসমান ডোম মডেল দুইটার মধ্যে পার্থক্য করেছিলাম। আচ্ছা, এবং আমরা পড়েছিলাম বায়োগ্যাসের ব্যবহারটা কী এবং রেসিডিউর ব্যবহারটা কী এবং বায়োগ্যাসের উপকারিতাটা কী। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা করে ফেলো, আশা করি তোমরা ইজিলি এটা বুঝতে পারবে। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো, ইনবক্সে দিয়ে দিতে পারো, ইনবক্সে, যে কোনোটা না বুঝি, বা আমাকে যখন কলেজ করবে তখনও জিজ্ঞেস করতে পারো যে এটা বুঝতে পারিনি। তা তোমরা পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা আশা করি তোমরা চলবে। তো ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।